আচ্ছা, তো ডোমেন বিষয়ে আপনারা কে কি জানেন একটু আমার সাথে শেয়ার করেন যে আসলে ডোমেনটা কি, বা ডোমেন বলতে আপনারা আসলে কি বোঝেন? কেউ বোঝেন না? আচ্ছা, হুমায়ুন কবির বলতেছেন যে অফিসিয়াল নেম। আচ্ছা, ঠিক আছে। তো ডোমেন যে বিষয়টা, এটা আসলে ডোমেন বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদেরকে একটা ইউনিক একটা নেম নিতে হবে, বা দেখা যাচ্ছে যে আমাদেরকে ইউনিক একটা অ্যাড্রেস রাখতে হবে, যে এটা হচ্ছে আমাদের কোম্পানিকে বা আমাদের ওয়েবসাইটকে ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করবে, যেটা আসলে আর কারো কাছে নাই। তো এটাকে ডোমেন বলা হয়, বা দেখা যাচ্ছে যে ইউআরএল বলা হয়, বা দেখা যাচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস বলা হয়, অনেক কিছুই বলা হয়। তো একটু, আচ্ছা, যেহেতু অনেকেই জয়েন করতে পারে নাই, বা দেখাচ্ছে হয়তো পরবর্তীতে জয়েন করবে, তো একটু নোট করি তাহলে সবার জন্য সুবিধা হবে এটা। আচ্ছা, তো ডোমেন বিষয়ে সবাই মোটামুটি জানেন যে ডোমেনটা আসলে কি, কেন ইউজ করতে হয়। যে আমরা যদি একটা ওয়েবসাইটকে যদি লাইভ করতে চাই, বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটকে যদি আমরা এটা সবাই সবার কাছে শেয়ার করতে চাই, বা সবাইকে যদি দেখাতে চাই, তাহলে, আচ্ছা, তাহলে আমাদেরকে অবশ্যই একটা ডোমেন নিতে হবে, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ইউনিক একটা নেম। তো নর্মালি আসলে ডোমেইনটা কোনো নেম না, এটা একটা আইপি অ্যাড্রেস। ডোমেন এটা একটা আইপি অ্যাড্রেস, বা দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এটা আলাদা আলাদা থাকে। তবে এই আইপি অ্যাড্রেসগুলো মনে রাখাটা একটু টাফ। কারণটা হচ্ছে যখন আপনি কোনো নাম্বার মনে রাখবেন, দেখি যে আমি একটু আপনাদেরকে দেখাই। ডোমেইন আইপি লিখে যদি সার্চ দেই, আচ্ছা, তো আইপি অ্যাড্রেসগুলো নর্মালি হয় হচ্ছে, আপনারা যদি দেখেন, একটু দেখাই কোথাও পাওয়া যায় কিনা। দেখেন এখানে দেখাচ্ছে যে ডোমেন নেম, এখানে বলা আছে এটা হচ্ছে ডোমেনের একটা নেম দেওয়া আছে, আর এই যে আইপি অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে 67.43.15.214। তো এটা হচ্ছে ডোমেনের যে আইপি অ্যাড্রেস, অর্থাৎ একটা ডোমেন বলতে নর্মালি এই আইপি অ্যাড্রেসটাকে বোঝায়। তো এটা আসলে মনে রাখা খুব কঠিন। আপনারা যখন ইউআরএল যান, বা দেখা যাচ্ছে ব্রাউজারে যখন যান, আপনারা সার্চ করেন যে হচ্ছে led.com বা এলইডিপি, বা দেখা যাচ্ছে led.ictb.gov.bd, এইভাবে আপনারা লিখেন, বা আপনারা লিখেন যে কোরা.com। তো এইভাবে আপনারা সেই ওয়েবসাইটগুলোতে যান, কিন্তু আপনাদেরকে যদি বলা হয় যে হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই যে কোরা.com, বা দেখা যাচ্ছে এলইডিপি, আমাদের যে ওয়েবসাইট আছে, এটার হচ্ছে নামটা হচ্ছে led.com.gov.bd বা এই ধরনের কিছু, আর এখানে যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে ধরেন যে তার এগেনস্টে এটা একটা আইপি অ্যাড্রেস। তো আপনাদেরকে বলা হলো যে আপনারা এই নেমটা টাইপ করবেন না, বা দেখা যাচ্ছে কোরা.com এটা আপনারা টাইপ করবেন না, আপনারা টাইপ করবেন হচ্ছে 67.43.15.214, এটা টাইপ করবেন, বা এটা আপনারা মনে রাখবেন। তো এটা কি পসিবল, বা দেখা যাচ্ছে যে সবসময় কি এভাবে মুখস্থ করে রাখা পসিবল? না স্যার। আচ্ছা, তো আপনারা সবসময় কি করেন যে ফেসবুকে গিয়ে টাইপ করেন facebook.com, বা দেখা যাচ্ছে google.com, বা দেখা যাচ্ছে linkedin.com। তো ওইগুলো সবগুলোরই একটা করে ইউনিক আইপি অ্যাড্রেস আছে। তো এই আইপি অ্যাড্রেসগুলো আসলে নাম্বার, বা দেখা যাচ্ছে এগুলো মনে রাখা খুবই কষ্টকর। এই কারণে আসলে আমরা এই আইপি অ্যাড্রেসগুলোর এগেনস্টে একটা করে নেম আমরা ক্রিয়েট করি। যেমন ধরেন যে এই যে একটু আগে বললাম যে facebook.com বা linkedin.com, এই ধরনের বিষয়। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ধরনের ডোমেন আমরা আমাদের জন্য নিব। আর ডোমেন নিয়ে আরো কিছু বিস্তারিত কথাবার্তা বলবো, যে ডোমেন আসলে কতগুলো টাইপের হয়, বা দেখা যাচ্ছে কি কি ধরনের ডোমেন হয়, তারপর এই ক্যাটাগরিগুলো কি হয়, টাইপস কি রকম হয়, ডোমেন কিভাবে সিলেকশন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো। আচ্ছা, তো র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে যখন আলোচনা করা হয়েছিল, তখন আপনাদেরকে বলা হয়েছে যে এইচটিটিপি
নাকি HTTPS, কোনটা আপনারা ইউজ করবেন? তো অবশ্যই HTTPS-টা ইউজ করা বেশি বেটার, কারণ হচ্ছে গুগল এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে, এবং যারা ইউজার বা যারা ভিউয়ার আছে তারাও এটাকে খুব সুন্দরভাবে মানে দেখে যে আপনার সাইটটা সিকিউর কি না। যদি সিকিউর হয় তারা এখানে নির্ভয়ে আসে, বা দেখা যাচ্ছে তারা এখানে সুন্দরভাবে ব্রাউজ করে। আচ্ছা, তো সবসময় চেষ্টা করবেন যে HTTPS এই ধরনের ডোমেন, বা দেখা যাচ্ছে যে আপনারা যখন ডোমেন কিনবেন সেখান থেকে SSL সার্টিফিকেটটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এরপর আসে হচ্ছে ডোমেনের টাইপ, যে ডোমেন আসলে কত ধরনের বা কি কি টাইপের ডোমেন হয়। আচ্ছা, নরমালি 3 ধরনের ডোমেন হয়। এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে TLD, অর্থাৎ টপ লেভেল ডোমেন। এরপর আছে CCTLD, তারপর আছে হচ্ছে GTLD। তো GTLD যেটা সেটা হচ্ছে গ্লোবাল, আর হচ্ছে আমাদের হচ্ছে CCTLD যেটা সেটা হচ্ছে কারেন্ট কান্ট্রি, অর্থাৎ আমরা যে কান্ট্রি থেকে এটা ইউজ করব, বা যে কান্ট্রি বেসড আমরা এই ওয়েবসাইটে ক্রিয়েট করব, সেই কান্ট্রিকে আমরা এখানে ইন্ডিকেট করে, বা যে ধরনের ডোমেনগুলো নেই, যেমন ছিল হচ্ছে .com.bd, .com.in বা .com.uk। তো এই ধরনের যে বিষয়গুলো আছে বা কান্ট্রির সাথে মিলায়ে যে ডোমেনগুলো আমরা নিই, এগুলোকে আসলে বলা হচ্ছে যে CCTLD, অর্থাৎ কারেন্ট কান্ট্রি টপ লেভেল ডোমেন। এবং GTLD যেটা, এটাকে বলা হচ্ছে যে গ্লোবাল টপ লেভেল ডোমেন। এবং হচ্ছে নর্মালি যেটা TLD, এটাকে বলা হচ্ছে শুধুমাত্র টপ লেভেল ডোমেন। আচ্ছা, আমি এগুলো নোট করে দিচ্ছি, আপনাদের পরবর্তী দেখলেও সুবিধা। TLD, আচ্ছা, TLD ডোমেন হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে একদম টপ লেভেল ডোমেন। তো টপ লেভেল ডোমেন বেশিরভাগ হচ্ছে যে, সবচেয়ে টপ লেভেল ডোমেন কোনটা আপনারা বলতে পারবেন? সবচাইতে টপ লেভেল ডোমেন কোনটা বলতে পারবেন কেউ? আচ্ছা, লিখেই দিলাম, তাও কেউ বলতে পারছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে ধরেন যে .com.org.info.in.co, এইগুলো হচ্ছে নর্মালি হচ্ছে টপ লেভেল ডোমেন, বা যেগুলো খুবই পপুলার, বা যেগুলো মানে সবাই খুব বেশি ইউজ করে, এগুলোকে নর্মালি বলা হয় টপ লেভেল ডোমেন। তো .com বা যেটা হচ্ছে .commercial, এইটার চাইতে টপ লেভেল ডোমেন আর কিছু হতে পারে না। আপনারা দেখবেন যে বেশিরভাগ ডোমেনগুলোই .com এই মানে এই ধরনের লেভেল মানে ডোমেন টাইপ ইউজ করে। তো আপনারা চেষ্টা করবেন যে সবসময় .com এই ডোমেনটা ইউজ করার। তবে এটা অবশ্যই আপনার প্রতিষ্ঠান বা দেখা যাচ্ছে যে আপনি যে ধরনের ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছেন সেটার উপর অবশ্যই ডিপেন্ড করবে, বা এটা ভ্যারি করবে। কারণ ক্ষেত্র বিশেষে বা দেখা যাচ্ছে যে মানে কাজের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে এই ধরনের লেভেলগুলোকে আসলে ভাগ করা হয়, বা এই ডোমেনগুলোকে ভাগ করা হয়। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে CCTLD। CCTLD হচ্ছে নর্মালি কান্ট্রির জন্য ইউজ করা হয়, যে প্রত্যেকটা কান্ট্রির একটা করে CCTLD ডোমেন আছে। যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে BD.BD। এরপর যেটা আছে আপনার ডট, বা অন্যান্য কান্ট্রি আরও অনেক আছে, যেমন প্রত্যেকটা কান্ট্রি একটা আলাদা আলাদা। যেমন আমরা যখন UK বেসড কোনো সাইট ভিজিট করি, দেখবেন যে ওদের যে কান্ট্রি লেভেল বা ডোমেন যেটা আছে সেটা হচ্ছে আপনার .UK। US এর যদি হয় তাহলে .US, এই ধরনের। আচ্ছা, ইন্ডিয়ার কান্ট্রি লেভেল ডোমেন কি কেউ বলতে পারবেন? ইন্ডিয়া
আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়ার কান্ট্রি লেভেল ডোমেন হচ্ছে ডট ইন। জি স্যার। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে জিটিএলডি, অর্থাৎ গ্লোবাল টপ লেভেল ডোমেন যেটা। আচ্ছা, গ্লোবাল টপ লেভেল যে ডোমেনগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার এই ডট কমটা। এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড বা এটা হচ্ছে গ্লোবাল, সবাই ইউজ করতে পারে। নর্মালি যে ব্র্যান্ডগুলো বা দেখা যাচ্ছে কোনো ব্র্যান্ড যে তাদের জন্য যে ইউআরএল বা এই টাইপের যে ডোমেন ইউজ করে এগুলো হচ্ছে গ্লোবাল। যেমন ধরেন যে আমরা যদি কোনো একটা পেপসি বা কোকা কোলা এই ব্র্যান্ডগুলোর নাম যদি আমরা বলি, এরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। তো এই ধরনের যে টপ লেভেল ডোমেন যেগুলো আছে, যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করে, বা এখন আপনি হয়তো চিন্তা করেন যে আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটা আসলে সারা পৃথিবীর মানুষ সব জায়গা থেকে দেখবে বা দেখা যাচ্ছে এটা সবার জন্য। তো এই ক্ষেত্রে আপনি যে ধরনের ডোমেনগুলো ইউজ করবেন সেটা হচ্ছে ডট কম বা দেখা যাচ্ছে যে ডট ইন, ডট অর্গ, এগুলোকেই নর্মালি বলা হচ্ছে গ্লোবাল টপ লেভেল ডোমেন। আচ্ছা, তো প্রথমে যে যেটা ছিল যে টপ লেভেল ডোমেন, এটাতে আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে ডট আচ্ছা ডট গভর্নমেন্ট। এরপর যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ডট এডু। তো ডট এডুকেশন বা দেখা যাচ্ছে আরো একটা আছে সেটা হচ্ছে যে ডট মিল, অর্থাৎ মিলিটারি বা দেখা যাচ্ছে যে এই ধরনের সংস্থাগুলোর জন্য আসলে এই ডট মিল। তারপর হচ্ছে এডুকেশন বা দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু, এবং গভর্নমেন্টের যে সাইটগুলো আছে এগুলোর জন্য ডট গভ। এই তিনটা এক্সটেনশন ইউজ করা হয়। তো এগুলো আসলে যে কোনো কেউ। ডট নেট এটা জি, ডট নেট একটা স্যার ডট নেট একটা বলে না হ্যাঁ হ্যাঁ, ডট নেট আছে। ওইটা আসলে ওটা হচ্ছে আপনার ইন্টারনেট বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইডার বা দেখা যাচ্ছে যে যারা আইটি রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের জন্য ডট নেট এটা ইউজ তারা বেশি করে। তো এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই, এটা নিয়ে আরো বিস্তারিত বলবো। আচ্ছা, তো এই যে ডট গভ, ডট এডু, ডট মিল এই ধরনের যে ওয়েবসাইটগুলো বা এই ধরনের যে এক্সটেনশনগুলো আছে এগুলো আসলে যে কোনো কেউ ইউজ করতে পারে না। এটা আসলে দেখা যাচ্ছে আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যে হ্যাঁ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা নিতে যাচ্ছি। সেক্ষেত্রে ডট এডু আপনি পাবেন, আপনাকে যথেষ্ট পরিমাণ তথ্য বা দেখা যাচ্ছে যে কাগজপত্র সেখানে সাবমিট করতে হবে। গভর্নমেন্ট এবং মিলিটারি যে এক্সটেনশনটা আছে এটা আপনারা ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে সরকারের জন্য রিজার্ভ করা। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলবো যে আসলে ডোমেনের যে আইপি, এটা তো অলরেডি আপনাদেরকে বললাম যে ডোমেনের আইপি ওটা আসলে মনে রাখার পসিবল না, বা দেখা যাচ্ছে যে ডোমেনটা যে আইপি অ্যাড্রেসটা আছে ওটা আমরা সবসময় মুখস্থ করেও রাখতে পারি না। কিন্তু এই নামগুলো বা দেখা যাচ্ছে রিজনেবল নাম যদি আমরা দিই তাহলে সেই রিজনেবল নামগুলো আমাদের মনে থাকে, আমরা সেগুলোকে ইউজ করতে পারি যাতে সবাই হচ্ছে এই যে নর্মালি গিয়ে সার্চ দিতে পারে facebook.com বা youtube.com বা দেখা যাচ্ছে যে আপনার টুইটার, linkedin.com এই ধরনের, যাতে সবারই মনে থাকে। আর এদের এই নেমের পেছনে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা আসলে মনে রাখা পসিবল না, এবং দেখা যাচ্ছে দুই একজন হয়তো মুখস্থ করে বসে থাকবে কিন্তু আসলে সবার কাছে এটা বেশি পপুলারিটি পাবে না। এই কারণে তারা হচ্ছে এই ডোমেনটার একটা নেম ইউজ করে এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে। আচ্ছা, তো আমাদেরকে ডোমেন সিলেকশনের ক্ষেত্রে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কিভাবে ডোমেনটাকে সিলেক্ট করব, বা দেখা যাচ্ছে আমরা আসলে কোন কাজের জন্য কি ধরনের ডোমেন আমরা সিলেক্ট করব। আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই বলে যে আমি আসলে ডোমেনের আইডিয়া পাচ্ছি না, বা দেখা যাচ্ছে আমার একটা নিশ আছে কিন্তু আমি কি ধরনের ডোমেন নিব এই বিষয়টা আমি বুঝতে পারছি না, বা এই যে ডোমেনের যে নেমটা আছে এটা আমি জেনারেট করতে পারছি না। তাদের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো নিয়েও একটু আলোচনা করব। আচ্ছা, তো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে, লিখে নেই তাহলে পরবর্তীতে সুবিধা হবে। ডোমেন সিলেকশন, তো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রথমেই চেষ্টা করতে হবে যে এক্সাক্ট ম্যাচ।
অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট হয়, আপনি শুধু আপনার পোর্টফোলিওর জন্য আপনি সেই ডোমেনটা কিনছেন, এবং তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যে নেমটা আছে বা আপনার যে নাম, এই বা আপনার কোম্পানির যে নাম, এটার সাথে ম্যাচ করে আপনাকে একটা ডোমেন নিতে হবে। চেষ্টা করতে হবে একদম এক্স্যাক্ট ম্যাচ নেওয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম একটা চেষ্টা থাকবে যে আমরা এক্স্যাক্ট ম্যাচ ডোমেন আমরা নিব। অথবা দেখা যাচ্ছে আপনি হচ্ছে মোবাইল ফোন সেল করেন, বা দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার বা ল্যাপটপ এই ধরনের সেল করেন। তো আপনি হয়তো এই ধরনের এক্স্যাক্ট ম্যাচ ডোমেন নেওয়ার চেষ্টা করবেন, যেমন কম্পিউটার প্রাইস BD.com, বা দেখা যাচ্ছে যে BDcomputer.com, বা দেখা যাচ্ছে যে আরো অন্যান্য এই ধরনের এক্স্যাক্ট ম্যাচ নাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা ডোমেন সিলেক্ট করবেন। এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যে নিশ বেসড, অর্থাৎ আপনি কাদেরকে টার্গেট করছেন, কি প্রোডাক্টকে টার্গেট করছেন, এই বিষয়টা নিয়ে আপনাকে ডোমেন ফোকাস করতে হবে। আপনি চাইলে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন নিতে পারেন, যে আপনার কোম্পানির যে নেম বা দেখা যাচ্ছে আপনি যে ধরনের বিজনেস করেন সেটার যে নেম আছে এটার সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ নিতে পারেন। অথবা আপনার যারা অডিয়েন্স টার্গেট বা দেখা যাচ্ছে আপনার যারা আপনি যে প্রোডাক্ট সেল করেন, এই যে নিশ যেগুলো আছে, এই নিশ রিলেটেড নেম আপনি অবশ্যই সিলেক্ট করতে পারেন। নিশ টার্গেটেড নেম। এরপর যে কাজটা করতে পারেন আপনারা, যদি আপনার কোম্পানি যদি কোনো ব্র্যান্ড হয়, তো আপনি সেই ব্র্যান্ড হিসেবে একটা নাম সিলেক্ট করতে পারেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যে এই যে একটু আগে বললাম যে পেপসি বা কোকা কোলা, এরা কিন্তু ব্র্যান্ড, বা দেখা যাচ্ছে যে এরা অনেক ভালো মানের ব্র্যান্ড। তো এদের এই পেপসি বা কোকা কোলা, এটা কি এদের কোনো নিশ বা দেখা যাচ্ছে এদের যে প্রোডাক্ট এটার সাথে কি রিলেট করে? এরা একটা কোল্ড ড্রিঙ্কস বানায়, তো এদের নাম হওয়া উচিত ছিল কোল্ড ড্রিঙ্কস বাইসেল, বা দেখা যাচ্ছে এই ধরনের কিছু একটা নাম হওয়া উচিত ছিল। কিন্তু এরা কি করছে, যে এরা একটা র্যান্ডম একটা নেম সিলেক্ট করছে, এবং দেখা যাচ্ছে তাদের টার্গেটটা বা তাদের ফোকাসটা অনেক বড় ছিল। কোকাকোলা বা পেপসি, হয়তো এটার কোনো মিনিং থাকতে পারে, তাদের কাছে হয়তো হিডেন মিনিং থাকতে পারে, কিন্তু পেপসি বা কোকাকোলা এটা যদি কাউকে বলা হয় যে জীবনে কখনো পেপসি বা কোকাকোলা দেখে নাই, তাকে যদি বলা হয়, সে কখনো বলতে পারবে না আসলে পেপসি বা কোকাকোলা এই জিনিসটা কি, কারণ এখানে আসলে রিজনেবল নামটা নাই। কিন্তু তাদেরকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে, কারণ তারা একটা ব্র্যান্ড, তারা তাদের প্রোডাক্টের মাধ্যমেই পরিচিত হয়ে আসছে, এবং দেন তারা যখন ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে তখন তাদের ব্র্যান্ডের নামেই তারা হচ্ছে ওয়েবসাইটগুলোকে লঞ্চ করছে। এটা হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ সিলেকশন। অর্থাৎ আপনাকে হয়তো অনেক আগে থেকেই কেউ চেনে, বা আপনাকে অনেক আগে থেকেই সবাই চেনে। আমরা যদি এই যে বাংলাদেশে যদি বাটার জুতার কথা বলি, যে বাটা শুজ যেটা আছে, তো এটা অনেক আগে থেকে আছে। তখন হয়তো ওয়েবসাইট ছিল না, বা এই ধরনের ডোমেন বা দেখাচ্ছে এই ধরনের ডিজিটাল মিডিয়াতে প্রচারণা ছিল না, কিন্তু তাদেরকে কিন্তু অনেক আগে থেকেই সবাই চেনে। তো এখন তারা যে ব্র্যান্ডটা যে প্রতিষ্ঠা করে আসছে, এখন ওই ব্র্যান্ডটা তো তারা ছাড়তে পারবে না, কারণ তারা অলরেডি এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাদেই তারা হচ্ছে ব্র্যান্ড, মানে সবাই তাদেরকে ফিজিক্যালি চেনে, বা দেখা যাচ্ছে তাদেরকে মুখে মুখেই সবাই চেনে। তো এখন অবশ্যই তারা তাদের ব্র্যান্ড ওয়াইজ এই ডোমেনটাকে সিলেক্ট করবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি বিষয়। তো ডোমেন কেনার আগে বা দেখা যাচ্ছে ডোমেন নেওয়ার আগে আমাদেরকে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে, বা আমাদের একটু ফলো করতে হবে, যে এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে হচ্ছে আমাদের ডোমেন সিলেকশনটা খুব ভালো হবে। তো আমি একটু লিখে দিই। আচ্ছা, এই বিষয়গুলো একটু ফলো করবেন যখনই কোনো ডোমেন কিনবেন। সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে .com এই ডোমেনটা কেনার, .com ডোমেন কেনার চেষ্টা করবেন। কারণ আপনারা একটু যদি দেখাই, যে আপনারা এখানে আমি সার্চ দিলাম HTTP, বা দেখেন আমি সার্চ দিলাম হচ্ছে ফুড লিখে আমি সার্চ দিলাম, দেখেন বেশিরভাগ যে ওয়েবসাইটগুলো আসতেছে, এই বেশিরভাগ ওয়েবসাইট যেগুলো গুগলে র্যাঙ্ক করে আসছে .com, তারপর হচ্ছে এটা .org আছে, এটা দেখেন .com, তারপর ধরেন .com, বেশিরভাগ ডোমেন
এই যে টপ লেভেল ডোমেনের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে ডট কম যে ডোমেনটা এইটা। তো আমরা চেষ্টা করবো সবসময় ডট কম ডোমেনটা আমাদের জন্য নেওয়ার। জি স্যার, অবশ্যই। আচ্ছা, এটা একটা বিষয়। এরপর যেটা চেষ্টা করতে হবে যে শর্ট নেম নিতে হবে। অর্থাৎ আপনার কোম্পানির হয়তো অনেক বড় একটা নাম হতে পারে, যেমন ধরেন যে ভাই ভাই ব্রাদার্স, বা দেখাচ্ছে এই ধরনের অনেকেরই কিন্তু নাম হয়, মানে ভাই ভাই ট্রেডার্স বা দেখাচ্ছে এই ধরনের কোম্পানি বা অনেক কিছুই কিন্তু হয়, কিন্তু এত বড় নাম আমরা দিতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে ছোটখাটো কিছু নাম সিলেক্ট করা, যেটা দেখতেও সুন্দর হয় বা দেখা যাচ্ছে আমাদের সাইটটা বা আমাদের বিজনেসের সাথে রিলেট করে। এই ধরনের একটা ছোট নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো বলা আছে যে শর্ট নেম ইজ বেটার, শর্ট ডোমেইন নেম ইজ, আচ্ছা এটা একটা বিষয়। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা ডোমেন সিলেক্ট করব, অনেকে হয়তো আইডিয়া পায় না বা অনেকে হয়তো চিন্তা করে যে ডোমেনের নেমটা আমার সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বা মিলতেছে না, একটু প্রবলেম হচ্ছে বা এরকম হলে হয়তো ভালো হতো। তো তখন যে কাজটা অনেকেই করে যে বিভিন্ন ডোমেনের নেম তারা কপি করার চেষ্টা করে। তো এইটা খুবই একটা খারাপ অভ্যাস। যেমন ধরেন যে কেউ হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, এখন সে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে বা প্রোডাক্টের লিস্টিং করে সে ওইটার থ্রুতে হয়তো অ্যাফিলিয়েট করতেছে। এখন সে ভাবলো যে একটা প্রোডাক্টের নাম মানে তার ওয়েবসাইটের ডোমেন সে নিবে, যেমন ধরেন ডোমেনটা নিল হচ্ছে যে গেট অ্যামাজন প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ, এইটা হচ্ছে একটা ডোমেনের নেম। তো নেমটা অবশ্যই অনেক বড় হয়ে গেল এবং এইখানে তার ডোমেনের মধ্যে সে একটা অ্যামাজন বা দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডকে সে ইনক্লুড করছে। তো এইটা কখনোই করা যাবে না। আপনারা কখনোই অন্যের নাম কপি করে আপনাদের ডোমেন নেমের মধ্যে রাখার চেষ্টা করবেন না। এটা অবশ্যই খুবই একটা মারাত্মক অপরাধ। দেখা যাচ্ছে যে যারা যে ওয়েবসাইট বা যে ব্র্যান্ডকে আপনি ফলো করছেন বা কপি করছেন, তারা আপনাকে অবশ্যই ব্ল্যাকলিস্ট বা দেখা যাচ্ছে ব্যান করে দিতে পারে। তারা কমপ্লেন করবে এবং দেখা যাচ্ছে আপনার ডোমেনটা মানে এখান থেকে গায়েব হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপর যে বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো একটা ব্র্যান্ড বা দেখা যাচ্ছে কোনো একটা ডোমেন যখন কিনি, এটা আমাদের হচ্ছে ব্র্যান্ডের নামে বা দেখা যাচ্ছে আমাদের কোম্পানির নামে বা অন্যান্য নামে যখনই আমরা কোনো একটা ডোমেনকে কিনি না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে চিন্তা ভাবনাটা বা দেখা যাচ্ছে আমাদের যে প্ল্যানিংটা, এটা যেন লং ডিস্টেন্স হয় বা দেখা যাচ্ছে আমরা যেন ইন ফিউচারেও যদি কাজ করার আমাদের প্ল্যানিং থাকে। তো এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় চেক করে নিতে হবে যে আমরা যে ধরনের ডোমেন নিচ্ছি, এই ডোমেনের নেমটা আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাভেলেবেল আছে কিনা। ধরেন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, আপনি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা গিফট কার্ড বা দেখা যাচ্ছে অন্যান্য অনেক কিছু সেল করবেন। তো আপনি এই প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইটের ডোমেনটা নিলেন giftcardbd.com। তো এখন আপনাকে চেক করে দেখতে হবে যে ফেসবুকে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা। কারণটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনি তো আবার ফেসবুকেও সেগুলো প্রচার করার চেষ্টা করবেন বা লিঙ্কডইন বা দেখা যাচ্ছে যে টুইটারে বা দেখা যাচ্ছে পিন্টারেস্টে আপনি তো এইগুলোকেও সেল করার বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার আপনার থাকবে। তো আপনার এটা যদি অ্যাভেলেবেল না থাকে, তো দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটের ডোমেনের নেম হলো একরকম, আপনার ফেসবুকের যে ডোমেন নেম সে বা ফেসবুকের যে ইউজার নেম সেটা হলো একরকম, আপনার টুইটারে বা লিঙ্কডইনে অন্যরকম হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই চেক করবেন বা দেখা যাচ্ছে একটু কষ্ট হলেও বা দেখা যাচ্ছে যে পরিশ্রম হলেও এটা চেক করে নেওয়া উচিত যে সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে আপনি এই ডোমেইনটা অ্যাভেলেবেল পাচ্ছেন কিনা। তো অবশ্যই আপনাকে একটা ইউনিক ডোমেন নিতে হবে যাতে হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া বা দেখা যাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবেল থাকে এই ইউজার নেমটা।
আচ্ছা, এটা চেক করে দেখতে হবে। তো এছাড়া আরো কিছু বিষয় আছে বা দেখা যাচ্ছে আরো অনেক টুল আছে, যে টুলগুলো ইউজ করে আপনারা হচ্ছে এটা চেক করে দেখতে পারেন। তো এটা আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাড মানে অ্যাক্টিভ আছে কিনা বা দেখা যাচ্ছে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি গিয়ে চেক করাটা একটু আপনাদের জন্য টাফ হয়ে যায়। তো এইটার জন্য একটা ওয়েবসাইট আছে, আমি হচ্ছে নামটা বলে দিই বা চেক করেও দেখা যেতে পারে। namecheck.com, একটু এটাতে যাই। আচ্ছা, দেখেন এখানে যদি আপনি চেক করেন তাহলে আপনাকে দেখাবে যে আসলে এটা ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা আসলে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলোতে আসলে এই ইউজার নেমটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি একটু দেই, আমি দিলাম গ্লোবাল ব্র্যান্ড বিডি, দেখি সার্চ দেই। আচ্ছা, দেখেন গ্লোবাল ব্র্যান্ড বিডি ডট কম এটা অ্যাভেলেবেল নাই, ডট নেট অ্যাভেলেবেল আছে বা অন্যান্যগুলো অ্যাভেলেবেল আছে। তো আমাদের তো মেইন যে ফোকাসটা এটা থাকে যে ডট কমটা নেওয়ার। তো ডট কম যদি অনেক সময় নাই পাই তো ডট নেট বা ডট অর্গ, অর্গটা ইউজ করা যাবে না, অর্গটা নর্মালি ইউজ করা হয় অর্গানাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, আরো অন্যান্য কিছু নেওয়া যেতে পারে। তো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবিলিটিটা দেখি। দেখেন যে এই যে ইউজার নেমটা আমরা ইউজ করলাম যে গ্লোবাল ব্র্যান্ড বিডি, এটা দেখেন ফেসবুকে অ্যাভেলেবল নাই, অর্থাৎ এই ইউজার নেমটা ফেসবুকে অ্যাভেলেবল নাই বা অলরেডি অন্য কেউ একজন এটা নিয়ে নিয়েছে। ইউটিউবেও অ্যাভেলেবল নাই, টুইটারেও অ্যাভেলেবল নাই, ব্লগারে অ্যাভেলেবল আছে, তারপর হচ্ছে টুইচ.com বা হচ্ছে reddit.com এগুলোতে অ্যাভেলেবল নাই। কিন্তু অন্যান্য যে দেখে পিন্টারেস্ট বা ইয়েলপ এগুলোতে এটা অ্যাভেলেবল আছে। তো আপনাদেরকে একটু দেখতে হবে, কারণ আমরা যখন কোনো একটা বিজনেস প্ল্যান করব বা দেখা যাচ্ছে কোনো একটা বিজনেসে যখন ফোকাস করে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করব, তখন এটার মার্কেটিং বা এটার প্রমোশনের জন্য বা আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে মানে ইউজ করতে হয়। তো বেশি পপুলার যেটা সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউব, এগুলোতে কিন্তু আমরা যদি মার্কেটিং করতে যাই বা আমাদের এই ব্র্যান্ডটার নামে যে আমাদের ওয়েবসাইটের যে ডোমেন এইটার নামে যদি একটা ইউজার নেম আমরা পেতে চাই তাহলে কিন্তু আসলে পসিবল হচ্ছে না। তো আমি যদি এখানে একটু একটা জিনিস দেখাই যে বিডি রাজে যদি দিয়েছে বগুড়া, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, দেখেন এটার সবগুলো ডোমেনই অ্যাভেলেবেল আছে, প্লাস এটার ফেসবুকে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, তারপর হচ্ছে আপনার ইউটিউবে আছে, টুইটারে ইউজার মানে এটা ইউজার নেমটা টুইটারের জন্য বেশি লং হয়ে গেছে। আচ্ছা, পরে এটা আমরা ছোট করে নিতে পারবো, সমস্যা নেই। দেন যে বিষয়টা যে ফেসবুক বা ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে। তো দেখা যাচ্ছে এটা আপনারা যদি ফেসবুক ভিত্তিক কোনো বিজনেস বা দেখা যাচ্ছে ট্রাফিক আনতে চান তাহলে অবশ্যই আপনারা ফেসবুক বা টুইটার বা ইউটিউবকে আপনারা বেশি প্রায়োরিটি দিবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই যে namecheck.com এখান থেকে যে ইউজার নেমটা যে ইউজার নেম মানে যে ডোমেনটা আপনারা নিচ্ছেন এটার সাথে মানে করসপন্ডিং যে সোশ্যাল মিডিয়া এগুলোতে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা খুব সহজেই এখান থেকে চেক করে নিতে পারবেন। আচ্ছা, তো এটা আসলে চেক করে নেওয়াটা একটু জরুরি, যাতে আমরা হচ্ছে ইন ফিউচার গিয়ে কোনো প্রবলেম না পড়ি বা দেখা যাচ্ছে প্রবলেম ফেস না করি যে একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম দেন হচ্ছে এটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে গেলাম, গিয়ে দেখতেছি যে ওই ধরনের প্রোফাইলের জন্য আমরা ইউজার নেম পাচ্ছি না। তো এটা অবশ্যই আগে থেকে চেক করে নেওয়াটা বেটার। এরপর যেটা বিষয় যে অ্যাভয়েড স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ আচ্ছা লিখেই দিই, আচ্ছা স্পেশাল ক্যারেক্টার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন হচ্ছে
ডোমেনের নেম অবশ্যই প্লেন একটা নেম হতে হবে। আপনি চাইলে এখানে এইভাবে দিতে পারেন না। অর্থাৎ আপনার ডোমেন নেমে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপর যেটা আছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনাদেরকে হুইচ চেক করতে হবে। আচ্ছা, হুইচ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম মনে হয়, মনে আছে কি আপনাদের, যে একটা ওয়েবসাইটে যদি আমরা যাবতীয় তথ্য বা দেখা যাচ্ছে যে একটা ডোমেনের যাবতীয় তথ্য যদি আমরা চেক করতে চাই, বা একটা ডোমেনের প্রিভিয়াস রেকর্ড যদি আমরা চেক করতে চাই, তাহলে who.is এই সাইট থেকে আমরা একটা ওয়েবসাইটের যে ডোমেন বা দেখা যাচ্ছে যে ডোমেনের বিস্তারিত জানতে পারি, বা কার নামে রেজিস্ট্রেশন করা আছে, তিনি কি মানে কবে থেকে রেজিস্ট্রেশন করে রাখছেন, কবে এটা শেষ হবে, মেয়াদটা কতদিন আছে, এই বিষয়গুলো এই who.is এখান থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তো এটা একটু গুরুত্বপূর্ণ, এই who.is এটাতে গিয়ে আপনাদের ডোমেনের যে প্রিভিয়াস রেকর্ড এটা চেক করা। কারণটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা অন্যতম র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে যে আপনার এই ডোমেনটাতে যদি প্রিভিয়াস কোনো স্প্যামিং করে মানে করা থাকে, বা দেখা যাচ্ছে আপনার এই ডোমেনটা যদি এর আগে কেউ ইউজ করে থাকে এবং দেখা যাচ্ছে উনি যদি এখান থেকে কোনো পেনাল্টি পেয়ে থাকে, বা দেখা যাচ্ছে যে গুগলের নিয়মের পরিপন্থী যদি কোনো কাজ করে থাকে, তাহলে তাকে অবশ্যই ওই ডোমেনটাকে গুগল হচ্ছে চিনে রাখে। তো ইন ফিউচার দেখা যাচ্ছে এটা থেকে ভালো কিছু করতে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। তো চেষ্টা করবেন যে সবসময় ফ্রেশ ডোমেন নেওয়ার, অর্থাৎ যে ডোমেনটা কেউ ইউজ করে নাই, তো ওই ধরনের ডোমেন আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো এটা আপনাকে দেখতে হবে, বা দেখা যাচ্ছে অনেক সময় who.is এখান থেকে আপনি সকল তথ্য পাবেন না। তো আপনাকে আরেকটা বিষয় যে এই ডোমেনটার যে এজ আছে এটাকে চেক করে দেখতে হবে যে আপনার এই ডোমেনটা আসলে কতদিন যাবত অ্যাক্টিভ, বা দেখা যাচ্ছে যে এর আগে মানে এটা কবে থেকে রেজিস্ট্রেশন হয়েছে, কবে থেকে এটা চলছে, কবে থেকে বন্ধ ছিল, এটা আপনাকে চেক করে দেখতে হবে। তো এটার জন্য হচ্ছে একটা সাইট আপনারা ইউজ করবেন, জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ দিবেন ডোমেন এজ চেকার। দেখেন ডোমেন এজ চেকার সাজেশনে চলে আসছে, যদি যাই, আচ্ছা ডোমেন এজ চেকারে এখানে জাস্ট হচ্ছে আপনি ডোমেনটা দিবেন এবং দেখা যাচ্ছে যে ডোমেনটার এজ কত এটা আপনারা চেক করে দেখবেন। আচ্ছা, আমরা একটা ডোমেন নিই, আচ্ছা জাস্ট এখান থেকে চেক ডোমেন এজ এটাতে ক্লিক করবেন। আচ্ছা, রেজাল্ট বলতেছে যে 12 ইয়ার্স 0 মান্থ 14 ডেজ, অর্থাৎ এই যে namecheck.com এই যে ডোমেনটা আছে এটা হচ্ছে প্রায় 12 বছর পুরাতন একটা ডোমেন। তো এই ধরনের ডোমেন এটা আসলে কখন চেক করব, বা দেখাচ্ছে কি ক্ষেত্রে চেক করব, যে যখন আপনি দেখবেন যে কোনো ডোমেন ভাড়া দেওয়ার জন্য বা দেখাচ্ছে অ্যাভেলেবল আছে, বা কেউ হয়তো দিয়ে রাখছে যে হ্যাঁ আমি এটা আপনাকে এটা আমি সেল করব, দেন আপনি এইভাবে তার ডোমেনটা এই এজটা চেক করে নেবেন যে উনি আসলে কতদিন যাবত এই ডোমেনটা রাখছেন, বা দেখা যাচ্ছে কবে কে ইউজ করছে, এই বিষয়গুলো who.is থেকে আপনারা ডিটেলস দেখতে পাবেন। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার এই ডোমেনটাতে আগের কোনো রেকর্ড থেকে থাকে বা পেনাল্টির কোনো রেকর্ড থেকে থাকে, ইন ফিউচার ওটাতে গুগলে র্যাঙ্ক করতে খুব পরিশ্রম হবে, বা দেখা যাচ্ছে যে অনেক সময় পসিবল হয় না। এই কারণে প্রিভিয়াস রেকর্ডটা চেক করে নিতে হবে। স্যার কোন ডোমেইনটা নেব স্যার, যে ডোমেইনের এজ বেশি নাকি কম? আচ্ছা, কোন ডোমেনটা নেবেন এটা হচ্ছে বিষয়, সব সময় ভালো হচ্ছে যে নতুন ডোমেনটা নেওয়া, অর্থাৎ যে ডোমেনটা অলরেডি কেউ ইউজ করে নাই, আপনি আপনার ডোমেনের জন্য একটা ইউনিক নেম চুজ করবেন এবং গিয়ে দেখবেন যে ওটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে একদম ফ্রেশ ডোমেন নেওয়ার চেষ্টা করবেন, যেটা প্রিভিয়াসলি কেউ ইউজ করে নাই, সবচেয়ে বেটার। আর যদি এমন হয় যে আপনার কাঙ্ক্ষিত নামটা আপনি খুঁজে পাচ্ছেন না, এখন প্রিভিয়াস একটা ডোমেন আপনাকে দিতে হচ্ছে, বা দেখা যাচ্ছে যেটা এখন ইউজে নাই, অনেকেই কি নিয়ে সেটাকে হোল্ড করে রাখছে, দেন আপনাকে
ওই ধরনের আপনি ওই ধরনের ডোমেন নিতে পারেন যে আপনার যখন খুবই বেশি দরকার, যে ওই নামটা আপনার ওই নামের সাথে না মিললে আসলে হবে না। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আর সবচাইতে বেস্ট প্র্যাকটিস যেটা, যে একদম ফ্রেশ নিউ ডোমেন আপনি ইউজ করেন, সবচাইতে বেটার। আচ্ছা, তো এরপর যেটা সেটা হচ্ছে যে চেক ইন। আচ্ছা, ওয়েব্যাক মেশিনে আমাদেরকে চেক করে দেখতে হবে। ওয়েব্যাক মেশিনটা কি একটু বলি, আগে যাই গিয়ে তাহলে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, দেখেন সার্চে চলে আসছে ওয়েব্যাক মেশিন। আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন যে ওয়েব্যাক মেশিনটা কি। তো ওয়েব্যাক মেশিনটা হচ্ছে যে যখনই কোনো ওয়েবসাইট লঞ্চ হয় বা দেখা যাচ্ছে যখনই কোনো নতুন ওয়েবসাইট রেডি হয়, এই যে ওয়েব্যাক মেশিন যেটা আছে এটা হচ্ছে ওই ওয়েবসাইটটার বিভিন্ন সময়ে স্ন্যাপচ্যাট নিয়ে মানে স্ন্যাপশট নিয়ে থাকে, অর্থাৎ স্ক্রিনশট বা দেখাচ্ছে যে তাদের এই ওয়েবসাইটের একটা ছবি তারা তুলে রাখে। তো আমরা চাইলে এখানে ওয়েব্যাক মেশিনে আমাদের এই ওয়েবসাইটটাকে চেক করে দেখতে পারি বা দেখা যাচ্ছে যে ডোমেনটা আমরা চেক করে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা চেক করি। ব্রাউজ হিস্ট্রি, জাস্ট এখানে আসার পর আপনারা ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দিবেন, জাস্ট এখান থেকে ব্রাউজ হিস্ট্রি দিবেন। দেখেন এই সাইটটা হচ্ছে 2009 সাল থেকে অ্যাক্টিভ। আমরা একটু আগেই দেখলাম যে এই সাইটটা হচ্ছে 2009 সাল থেকে অ্যাক্টিভ, এবং এই ওয়েবসাইটটা কবে কি ধরনের অ্যাক্টিভিটি বা দেখাচ্ছে কোন সালে কি রকম অ্যাক্টিভিটি ছিল, কখন পিকে ছিল বা দেখাচ্ছে এই ধরনের ক্যাপচারগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এদের যে প্রথম যে কাজগুলো ছিল একটু দেখি, সেটা হচ্ছে 2009 সালে। তো এটাতে একদম এদের এজটাও ভেরিফাই হয়ে যায় বা দেখা যাচ্ছে ওই সাইটটা তো দেখলাম যে হ্যাঁ এটা 2009 সাল থেকে আছে, বা who.is এ গেলেও আপনাদেরকে দেখাবে যে এটা কবে থেকে রেজিস্ট্রেশন করা। আর এই যে আপনার হচ্ছে ওয়েব্যাক মেশিন, এখান থেকেও আপনি চেক করে দেখতে পারেন যে ওয়েবসাইটে বা এই ডোমেনটার এজ আসলে কেমন, মানে কোন ইয়ারে এদের অ্যাক্টিভিটি কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। একদম প্রত্যেকটা দেখেন এখানে 7 স্ন্যাপশটস, অর্থাৎ যেদিন যে কয়টা স্ন্যাপশট নিয়েছে সেগুলো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। এই দেখেন আমরা একটু আগে এই যে namecheck.com গেছিলাম না, এই ধরনের সিমিলার ইন্টারফেস কিন্তু ছিল। তো এই যে ওয়েব্যাক মেশিন যেটা আছে, এই ওয়েব্যাক মেশিনটা আসলে প্রত্যেকটা ওয়েবসাইটে ঘুরে ঘুরে বেড়ায় এবং তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট একটা সময়ে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখে যে এই ওয়েবসাইটটা আসলে লাইভ আছে নাকি অফ আছে, নাকি হচ্ছে এই সময়টাতে সে ডাউন ছিল বা এই সময়টাতে সে অন ছিল না অফ ছিল, এই বিষয়গুলো সে রেকর্ড করে রাখে। তো আপনারা চাইলে এই ওয়েব্যাক মেশিনেও চেক করে দেখতে পারেন। আচ্ছা, তো ডোমেনের ক্ষেত্রে এই কয়টা বিষয় একটু ফলো করা যেতে পারে বা দেখা যাচ্ছে এই কয়টা বিষয় ফলো করলে বা দেখা যাচ্ছে মেনে যদি আপনারা ডোমেন কিনেন বা ডোমেন যদি সার্চ করেন তাহলে সেটা আপনাদের জন্য অবশ্যই ইফেক্টিভ হবে। আচ্ছা, তো অনেকের কাছে আবার একটা জিনিস খুবই মানে কষ্টদায়ক বা দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো খুঁজে পায় না যে ওয়েবসাইটের নামটা আসলে কেমন দেব বা নামটা কেমন হওয়া উচিত, নামটা কেমন হলে বেটার হয়, এই ধরনের বিষয় অনেকের কাছেই মনে হয়। তো আপনারা চাইলে অনলাইন থেকে এই ডোমেনের নেমের যে আইডিয়াগুলো আছে এগুলো আপনারা অনলাইন থেকে জেনারেট করে নিতে পারেন। তো সেইটার ক্ষেত্রে বা ডোমেন আইডিয়া যদি আপনারা সিলেক্ট করতে চান, দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ডোমেন হুইল আর একটা হচ্ছে যে নেম ম্যাশ। আচ্ছা, আপনাদেরকে দেখাই ডোমেন আইডিয়া। জাস্ট domainwheel.com টাইপ করবেন, এর ওয়েবসাইটে আসবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট ছিল হচ্ছে আপনার namemesh.com।
আচ্ছা, তো এই ডোমেন হুইলে গিয়ে আপনারা যদি আপনাদের কিওয়ার্ড বা দেখা যাচ্ছে আপনাদের যদি টার্গেটেড গোল সম্পর্কে যদি কিছু লিখেন এখানে, তো আপনি যদি একটু আগে যেটা বললাম যে আপনি যদি কোনো ল্যাপটপ সেল করতে চান, তো দেখা যাচ্ছে এই ধরনের ইলেকট্রনিক্স সেলিং মানে একটা ওয়েবসাইট আপনি করতে চাচ্ছেন, তো এই ধরনের কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, জাস্ট এখানে সার্চ দিই। আচ্ছা, দেখেন এখানে আসলে অ্যাভেলেবল যে ডোমেনগুলো আছে এগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো বলতেছে যে এই যে কম্পিউটার ভিউজ, কম্পিউটার কম্পিউটার রিভিউজ ডট ব্লগ, এই ধরনের ডোমেন আসলে অ্যাভেলেবল আছে। তো আপনি চাইলে এখান থেকে ডোমেনের আইডিয়া জেনারেট করতে পারেন এবং দেখতে পারেন যে এগুলো আসলে অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, আরেকটা সাইট যেটা আছে সেটা হচ্ছে যে namematch.com, এখান থেকেও আপনি সেম একই ওয়েতে আপনার ওয়েবসাইটের জন্য আইডিয়া বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের জন্য ডোমেনের নেম জেনারেট করতে পারেন। আচ্ছা, দেখেন এখানে আবার আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে যে নিউ যে ডোমেন আছে সেটা হচ্ছে যে কম্পিউটার ডট লাইভ, কম্পিউটার ডট নিউজ, কম্পিউটার ডট লিঙ্ক, কম্পিউটার ডট ক্লিক, এই ধরনের ডোমেন আমাদেরকে দিচ্ছে। এরপর যেটা শর্ট আছে সেটা হচ্ছে co.mp, c.mp। এত শর্ট আসলে ইউজ করা যাবে না, কারণ c.mp বা এই ধরনের co.mp এগুলো আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা, তো এসইওর জন্য বা দেখা যাচ্ছে এসইওর জন্য ফ্রেন্ডলি বা দেখা যাচ্ছে আপনারা এসইও করে এটাকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে যে computerhd.com, এটা একটা অ্যাভেলেবল আছে হয়তো। এখানে আপনাকে প্রত্যেকটা পার্টিকুলার সেক্টর ওয়াইজ ভাগ করে দেখাচ্ছে যে আপনি আসলে কি কি সেক্টরে, আপনি কোন সেক্টরে কাজ করতে যাচ্ছেন, কি ধরনের ডোমেন এখানে অ্যাভেলেবল আছে সেটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন। তো কিওয়ার্ড আইডিয়ার মতো দেখা যাচ্ছে যে এই যে ডোমেনের নেম আইডিয়া আপনি চাইলে এখান থেকে জেনারেট করে দেখতে পারেন। এটা অবশ্যই ভালো একটা সাইট, মানে এখান থেকে আপনারা অনেক ক্যাটাগরি ওয়াইজ অনেক ভালো সার্ভিস পাবেন। এছাড়া আরো অনেক ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেগুলো চেক করে করে দেখতে পারেন যে সেখান থেকে আসলে ডোমেনের নেমের আইডিয়া জেনারেট করা যাচ্ছে কিনা বা আপনাদের জন্য সেটা খুব বেশি ইফেক্টিভ হচ্ছে কিনা। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ডোমেনের কিছু বেসিক কথা বা দেখা যাচ্ছে বেসিক কিছু বিষয়, বা ডোমেন চুজ করার ক্ষেত্রে আপনারা কি কি বিষয় খেয়াল রাখবেন, এটা মোটামুটি বেসিক কিছু বিষয় ডোমেন সম্পর্কে, বা আপনার ডোমেন কি বা কিভাবে নেবেন এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হলো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ডোমেন সম্পর্কে অনেক কিছু জানলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে ডোমেনটা আপনারা কোথা থেকে কিনবেন বা দেখা যাচ্ছে ডোমেনটা কোথা থেকে কেনা বেটার হবে। তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখাচ্ছি, আপনাদেরকে কাউকে কিনতে বলছি না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আসলে ডোমেন আপনারা কোথা থেকে কিনতে পারেন। যদি কখনো প্রয়োজন হয় বা কেউ যদি বলে যে তার একটা ডোমেন কিনতে হবে, তো আপনারা কোথা থেকে কিনতে পারবেন বা কি কি ধরনের ফি, মানে কি কি ধরনের ফি হয় বা কি পরিমাণ চার্জ করে বা এখান থেকে কি সার্ভিস পাওয়া যায় কি সার্ভিস পাওয়া যায় না, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত বলবো। তো আপনারা ডোমেন কিনতে পারেন এই ধরনের দু একটা সাইটের নাম কি আপনাদের জানা আছে বা দেখা যাচ্ছে কেউ বলতে পারবেন? অনেকেরই জানা আছে, হয়তো এখন মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা কেউ গোড্যাডির নাম শুনছেন? godaddy.com, namecheap.com? Yes, sir. আচ্ছা, জি স্যার। ঠিক আছে। গোড্যাডি তো আসলে প্রচুর অ্যাড দেয়, গোড্যাডি দেখা যাচ্ছে যে প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাড দেয়। তো এই গোড্যাডি বা নেমচিপ বা নেমসাইলো এইগুলো হচ্ছে আসলে অনেক ভালো পরিমাণ বা ইন্টারন্যাশনাল সার্ভিস এরা প্রোভাইড করে থাকে। তো আমরা একটু যাই, গিয়ে দেখি যে এগুলোতে আসলে প্রাইসিংটা কেমন বা দেখা যাচ্ছে কিভাবে পারচেস করব, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথমে বললাম হচ্ছে godaddy.com। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আসলে এরা বিভিন্ন ধরনের অফার দেয়। geta.com ফর 199 রুপিস, এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, এটা দিছে অলরেডি। তো এখান থেকে আপনি চাইলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড বা দেখা যাচ্ছে যে মাস্টার কার্ড বা অন্যান্য কার্ড ইউজ করে এখান থেকে পেমেন্ট করে ডোমেন নিতে পারেন।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নেমচিপ .com। আচ্ছা, নেমচিপে এসে আপনাকে আগে সার্চ করতে হবে। এখানে বলছে যে .com অনলি ফর 8.88 অর্থাৎ $8.88 অ্যান্ড .net অনলি $10.98। তো এটা মোটামুটি ভালো একটা প্রাইস, এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অন্যান্য সাইট ওয়াইজ ভ্যারি করে, বা দেখা যাচ্ছে যে আপনি নেমচিপ থেকে যদি নেন, বা দেখা যাচ্ছে যে গোডাডি থেকে যদি নেন, বা নেমসেলো থেকে যদি নেন, তাহলে এখান থেকে প্রাইসটা খুব বেশি কম বেশি হবে না, হয়তো কাছাকাছি হবে, হয়তো 50 সেন্ট বা দেখা যাচ্ছে যে $1 কম বেশি অনেক সময় হয়ে যায়। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে যে ডোমেনটা আপনি খুঁজতেছেন সেই ডোমেনটা আপনাকে এখানে সার্চ দিতে হবে। আচ্ছা, আমি গ্লোবাল ব্র্যান্ড বিডি দিয়ে যদি সার্চ দিই, আচ্ছা গ্লোবাল ব্র্যান্ড BD.com, এটা মনে হয় যে অ্যাভেলেবেল নাই, দেখি একটু। আচ্ছা, এই যে দেখেন globalbrand.com, এটা আসলে রেজিস্টার্ড ইন 2020, এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, এটা আমরা পাচ্ছি না। তো এরপর যেটা আছে globalbrandbd.net, এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপর হচ্ছে .org, যেটা এটা অ্যাভেলেবেল আছে, আরো অন্যান্য এখানে অ্যাভেলেবেল আছে, এবং প্রাইসিংটা এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা আসলে ডোমেনের উপর, বা দেখাচ্ছে কি কি ধরনের ডোমেন আপনি ইউজ করতেছেন, এটার উপর ভিত্তি করে আসলে প্রাইসিংটা কম বেশি হয়। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটের নাম বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে নেম সাইলো। আচ্ছা, namesilo.com। আচ্ছা, এখান থেকে আপনারা সার্চ করে করে দেখতে পারেন। আচ্ছা, দেখেন যেগুলো অলরেডি রেজিস্টার্ড করা আছে, যেমন ধরেন globalbrandbd.com, এটা বলছে যে ট্রাই টু বাই, অর্থাৎ তাকে আপনারা অফার পাঠাতে পারেন যে আপনার এই ডোমেইনটার জন্য আমি আপনাকে মানে এত ডলার অফার করছি। আর বাকি যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছে, যে globalbrandbd.net, বা দেখাচ্ছে এইভাবে বিভিন্ন এক্সটেনশনের জন্য বিভিন্ন প্রাইসিংটা আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, বা আমি আপনাদেরকে বলি। যদি নেমচিপ থেকে যদি আপনি $10 একটা ডোমেইন আপনি যদি কিনেন, সেখানে আপনাকে আরো এক্সট্রা পে করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে $2 পে করতে হবে আপনার SSL সার্টিফিকেটের জন্য, এবং দেখা যাচ্ছে যে আরো $2 আপনাকে চার্জ করবে, সেটা হচ্ছে যে হুইস থেকে আপনার ইনফরমেশনটাকে হাইড করার জন্য, who.is। তো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর যখন আলোচনা করছিলাম, আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বলা হয়েছিল যে যদি আপনার ইনফরমেশনগুলো প্রাইভেট থাকে, তাহলে গুগল আসলে আপনাকে র্যাঙ্কিং এর সামনের দিকে রাখে, বা দেখা যায় তারা আপনাকে সামনে রাখতে চেষ্টা করে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি অনেক টাকা খরচ করে এসইও করতেছেন, বা দেখা যাচ্ছে যে আপনি অনেক পয়সাপাতি দিয়ে ডেভেলপারকে দিয়ে, বা দেখা যাচ্ছে এসইও এক্সপার্টকে দিয়ে আপনার সাইট বিল্ডিং করতেছেন, বা সেই সাইটটাতে এসইও করে নিচ্ছেন। কিন্তু নর্মালি দেখা যায় কি, যে আপনার এখানে এসএসএল সার্টিফিকেট ইউজ করছেন না, বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে who.is এ আপনি হচ্ছে হাইড করে রাখেন না, এটা ইনক্লুড করে রাখছেন। তো কি হবে যে গুগল কিন্তু ওই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কাউন্ট করবে, এবং আপনাকে কিন্তু র্যাঙ্ক দিতে অন্যদের থেকে কম প্রায়োরিটি দিবে, বা দেখা যাচ্ছে যে আপনার যে সাইটটা এটা হয়তো ভালো হলেও অন্যদের থেকে কম প্রায়োরিটি পাবে। তো এই কারণে যে কাজটা করতে হবে, আচ্ছা এই কারণে যে কাজটা করতে হবে, যে চেক করে নিতে হবে আমাদের।
যে আমাদের যে প্যাকেজটা আছে বা আমরা যে প্যাকেজটা কিনছি এই প্যাকেজটার সাথে আসলে এসএসএল সার্টিফিকেটটা দিচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে এটা আমাদেরকে এক্সট্রা করে কিনতে হচ্ছে কিনা। আবার দেখা যাচ্ছে আমাদেরকে চেক করতে হবে যে এটাতে who.is ফ্রিতে দিচ্ছে কিনা, বা আমাদেরকে আবার কবে পে করতে হবে, এটা কি ধরনের সার্ভিস, এগুলো টার্মস এন্ড কন্ডিশন বুঝে দেন আপনাদেরকে এখান থেকে ডিসিশন মেক করতে হবে যে কোথা থেকে আপনারা এই অফারটা নেবেন বা দেখা যাচ্ছে যে এই ডোমেনটা আপনারা কিনবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় যে আপনার সেল সার্ভিসে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা তাদের রিভিউ বা দেখা যায় তারা কি ধরনের সার্ভিস পরবর্তীতে দিচ্ছে এগুলো আপনি নেবেন বা এগুলো আপনি পড়ে পড়ে দেখতে হবে। তো আমি যতটুকু জানি বা আমার যেটুকু জানা আছে যে এই GoDaddy এবং দেখা যাচ্ছে যে নেমচিপ এদের এখানে এসএসএল সার্টিফিকেট এবং who.is এইটা যে ইনক্রিপশনটা আছে এটা ফ্রিতে তারা দেয় না। তারা প্রথম বছর ফ্রি দিলেও পরবর্তীতে গিয়ে তারা চার্জ করে। কিন্তু এই নেম সাইলো যদি আপনি ইউজ করেন বা নেম সাইলো থেকে যদি আপনি ডোমেন যদি কিনেন তাহলে কি হবে যে এরা লাইফ টাইম আপনাকে এই who.is এর যে সার্ভিসটা আছে এটা ফ্রিতে দিবে। অর্থাৎ এই who.is এ আপনার কোনো ইনফরমেশন তারা দেখতে পাবে না। আর অন্যান্য সাইটগুলোতে এটা কিনতে হবে। এসএসএল সার্টিফিকেটটা who.is এও কিনতে হয়, তবে এটার আসলে প্রাইসিংটা খুবই লো। তো আমরা এদের হচ্ছে প্রাইসিংটা একটু দেখি, যে ডোমেনের যে প্রাইসিংটা এটা একটু দেখি। আচ্ছা, এখানে একটা নরমাল প্রাইস রেঞ্জ দিয়ে রাখছে যে .com ডোমেনগুলোর ক্ষেত্রে 7.89 থেকে 7.79 এই ধরনের হতে পারে। আচ্ছা, আবার আপনি কতগুলো নেবেন বা কোয়ান্টিটি কি রকম সেটার উপরে একটা ডিপেন্ড করবে, কতগুলো অ্যাভেলেবেল আছে সেটা ওরা বলে দিচ্ছে। তো .com, .net, .org, .club এই ধরনের কোনটা এক্সটেনশনের জন্য বা কোন ধরনের ডোমেনের জন্য আসলে কত পে করবে বা কি পরিমাণ চার্জ করবে এটা এখানে সুন্দরভাবে প্রাইসিং লিস্টে দেওয়া আছে। তো যেহেতু এই who.is এর যে সার্ভিসটা এটা গুরুত্বপূর্ণ বা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরেও কাজ করে, তো এই কারণে আসলে দেখা যাচ্ছে যে কাগজপত্রগুলো সঠিকভাবে দেওয়াটা জরুরি। এখন এটা নিব, আমরা একটু চেক করে নিব যে আমাদেরকে আসলে এক্সট্রা পে করতে হবে কিনা। বা এই GoDaddy-তে যেটা হয় যে ওরা হচ্ছে প্রথম বছর ফ্রিতে দেয় who.is এর এনক্রিপশনটা, পরবর্তী বছরগুলোতে তারা হচ্ছে ফ্রিতে আর দেয় না, তখন আবার গিয়ে পারচেস করতে হয়। তো তখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে আসলে হিডেন কোনো চার্জ আছে কিনা, বা ফ্রিতে দিচ্ছে আপাতত বা দেখা যাচ্ছে এখন আছে, ইন ফিউচার গিয়ে এটা এইভাবে থাকবে কিনা, এটা হচ্ছে চেক করতে হবে। তো আমি যতটুকু জানি যে আপনাদের জন্য যেটা বেস্ট হবে বা যেটা হচ্ছে বেস্ট প্ল্যান হবে সেটা হচ্ছে যে আপনারা যদি নেম সাইলো থেকে কোনো ডোমেন রেজিস্ট্রেশন করে নেন, এদের যে সার্ভিসটা যে লাইফ টাইম হচ্ছে আপনার who.is ফ্রিতে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে আর মোটামুটি এদের সাপোর্টটা অনেক ভালো, বা দেখা যাচ্ছে প্রাইসটাও অন্যদের থেকে মোটামুটি কম। আপনি যদি নেমচিপে গিয়ে যদি প্রাইসিংটা যদি দেখেন, আচ্ছা দেখেন গ্লোবাল ব্র্যান্ড .net এটার জন্য যে .net যে ডোমেনটা আমাদেরকে দিচ্ছে ওটা হচ্ছে প্রায় 10.99, আর এখানে এটা একটু বেশি চার্জ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে ওখানে গিয়ে আবার আপনাকে এক্সট্রা করে এসএসএল এবং দেখা যাচ্ছে যে who.is এর এনক্রিপশনটা কিনতে হবে, কিন্তু এদের এখানে সেটা কিনতে হচ্ছে না, এটা একদম প্যাকেজের মধ্যেই আছে। আর এটা নর্মালি কি হয় যে আপনি যখন লং টাইমের জন্য রেজিস্ট্রেশন করেন তখন তারা এটাকে আরেকটু কমায় রাখে বা দেখা যাচ্ছে আপনাদেরকে অফার দেয়। আর যদি আপনি বেশি পরিমাণ ডোমেন কেনেন তাহলে দেখা যাচ্ছে আরো অনেক কম পাবেন এখান থেকে। আচ্ছা, এছাড়াও আসলে আমাদের দেশের অনেক সার্ভিস প্রোভাইডার আছে বা দেখা যাচ্ছে এই ধরনের ডোমেন হোস্টিং প্রোভাইডার আমাদের দেশে অনেক আছে। তো আপনারা চাইলে তাদের কাছ থেকে লোকালি এই ডোমেন হোস্টিং গুলো নিতে পারেন। তো তারা দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানির কাছ থেকে নিয়ে আপনাকে দিবে বা দেখা যাচ্ছে যে বেশিরভাগ তাই হয়। তো সব থেকে ভালো হয় যদি আপনার কার্ড থাকে বা দেখা যাচ্ছে যদি মাস্টার কার্ড বা দেখা যাচ্ছে যে আপনার পেমেন্ট মেথড যদি ওদের সাথে ম্যাচ করে যায়, যেমন নেমচিপ, তারপর হচ্ছে আপনার GoDaddy বা দেখা যাচ্ছে যে নেমসাইল, ওদের সাথে পেমেন্ট মেথডে যদি আপনি ম্যাচ করতে পারেন বা ওদের যে মেথড সেই মেথডে যদি পে করতে পারেন তাহলে ওদের কাছ থেকে ডোমেন নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি কার্ড নাই বা দেখা যাচ্ছে পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের দেশের যে লোকাল যারা প্রোভাইডার আছে তাদের কাছ থেকে নিতে পারেন। তবে অবশ্যই যখনই কোনো ডোমেন বা হোস্টিং আপনারা নেবেন একটু ভালোভাবে পড়ে দেখবেন যে এখানে কোনো হিডেন চার্জ বা অন্য কোনো বিষয় আছে কিনা। কারণ আপনি যখন একটা ওয়েবসাইটকে যখন ডেভেলপ করবেন এটা আপনার একটা প্রপার্টি, বা দেখা যাচ্ছে আপনি অনেকদিন সময় দিয়ে অনেক খরচ করে বা দেখা যাচ্ছে এসইও এক্সপার্টদের কাজ করে
আপনি হচ্ছে এটাকে ডেভেলপ করছেন। তো বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে গিয়ে এই ডোমেনটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে এটা প্রাইজিংটা যদি তারা বাড়ায় দেয়, বা এই হোস্টিং এর প্রাইসটা যদি তারা বাড়ায় দেয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের যে রিভিউটা আছে বা দেখা যাচ্ছে তাদের সবকিছু টার্মস এন্ড কন্ডিশন পড়ে আপনাকে বুঝে তাহলে এই ডোমেন এবং হোস্টিংটা আপনার দেওয়া উচিত। আচ্ছা, হোস্টিং সম্পর্কে একটু বলি যে আসলে ডোমেন আমরা কিনলাম, ডোমেন বলতে আমাদের ওয়েবসাইটের একটা নেম, আমরা ডোমেন নেম আমরা কিনলাম। তো যে বিষয়টা আমাদেরকে পরবর্তীতে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হোস্টিং। তো হোস্টিংটা আসলে কি? অনেকেই বলে যে ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং। তো ডোমেন এবং হোস্টিং দুইটা একটু আলাদা জিনিস, বা দেখা যাচ্ছে যে দুইটা ভিন্ন জিনিস, কিন্তু দেখা যাচ্ছে যে একই সাথে কাজে লাগে, বা দেখা যাচ্ছে যে ডোমেন শুধু নিলে হয় না, হোস্টিংটাও নিতে হয়। এই কারণে আসলে সবাই একই সাথে বলে যে ডোমেন হোস্টিং কিনবো। তো স্যার হোস্টিং ওয়েবসাইটে স্যার মেমোরি, যেটাতে আমাদের ডাটা ফাইলগুলো আমরা আপলোড দিয়ে রাখতে পারি। হ্যাঁ, হোস্টিংটা হচ্ছে যে আপনার হচ্ছে এই ডেটা ফাইলগুলো বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটা আসলে একটা ফাইলে রাখা, বা দেখা যাচ্ছে একটা ফোল্ডারে রাখা। আপনি কোনো একটা ফোল্ডারে এটাকে রাখছেন যেখান থেকে সব সময় এটাকে অ্যাক্সেস করা যাচ্ছে। আপনারা যে জি স্যার। যখনই কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল টাইপ করে সেখানে যাচ্ছেন, ওই ওয়েবসাইটটা কোনো একটা সাইট থেকে বা কোনো একটা জায়গা থেকে লোড হচ্ছে, বা দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু এটা অ্যাভেলেবল থাকছে। তো অনেকেরই দেখা যাচ্ছে সার্ভার আছে, বা দেখা যাচ্ছে তারা হচ্ছে সার্ভার সিস্টেম ক্রিয়েট করে সেখান থেকে তারা হোস্টিং প্রোভাইড করে থাকে। বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার আছে। তো আমাদের দেশের যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে, আর একটা হচ্ছে যে ইন্টারনেট স্পিডের একটা প্রবলেম থাকে। তো তারপরেও আমাদের দেশে অনেক আছে যারা হচ্ছে হোস্টিং প্রোভাইড করে। তো হোস্টিংটা আসলে মানে কিভাবে দিব, সেটা হচ্ছে যে এই যে নেম সাইলো বা দেখা যাচ্ছে যে এই ধরনের গোড্যাডি বা এদের কাছ থেকে আপনি হোস্টিং নিতে পারেন। তো আর যদি মনে করেন যে না, লোকাল যে প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আপনি এই হোস্টিংটা নেবেন, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হোস্টিং এর ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় একটু খেয়াল করতে হবে, যে আমরা যে কোম্পানির কাছ থেকে হোস্টিংটা আসলে নিচ্ছি সেই কোম্পানির আসলে হোস্টিংটা কেমন, বা দেখা যাচ্ছে যে তারা যে হোস্টিং সার্ভিস দিচ্ছে এটাতে কোনো কাস্টমার রিভিউ আছে কিনা, তারা কি বলছে যে তারা আসলে হোস্টিং এর সাপোর্টটা কেমন দিচ্ছে, এই বিষয় সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে। দেখতে হবে যে এই হোস্টিং এর যে ইন্টারফেস আছে, বা দেখা যাচ্ছে যে আমরা যে সাইটে এই আমাদের ওয়েবসাইটে রাখবো বা যেখান থেকে আমরা হোস্টিংটা কিনবো, তাদের আসলে ফ্যাসিলিটিটা কেমন বা ইন্টারফেসটা কেমন, এটা ইউজার ফ্রেন্ডলি কিনা, এটা আপনাদেরকে চেক করে দেখতে হবে। এরপর যে বিষয়টা আছে যে এসএসডি ভার্সেস এইচডিডি। তো এসএসডি এবং এইচডিডি বা হার্ড ডিস্ক, এই বিষয়টা তো আপনারা বোঝেন তাই না? এসএসডি কি এবং হার্ড ডিস্কটা কি? জি স্যার। আচ্ছা, একদম সহজ কথা যদি বলি যে এসএসডি ইজ ফাস্টার, এইচডিডি ইজ স্লোয়ার। অর্থাৎ আমরা আগে যে মেমোরি বা আমাদের কম্পিউটারের যে সেকেন্ডারি যে মেমোরিগুলো আমরা ইউজ করি, এগুলোকে বলা হচ্ছে হার্ড ডিস্ক, বা আমরা সহজ কথায় বলি যে হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কগুলো হচ্ছে যে লোডিং স্পিড বা দেখা যাচ্ছে এটার যে ক্যাপাসিটি, এদের থেকে এসএসডির ক্যাপাসিটিটা অনেক ভালো। এখানে আসলে কপি বা দেখা যাচ্ছে যে ডেটাটা ট্রান্সফার হয় বা ডেটা ট্রান্সমিট হয় খুবই ফাস্ট। তো যদি আপনাকে এই এসএসডি বা দেখাচ্ছে যে এই ধরনের হোস্টিং আপনাকে প্রোভাইড করে, তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা দেখা যাচ্ছে যে বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে লোডিং টাইমটা খুব কমে যাবে। তো এটা একটা ভালো একটা বিষয় যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসএসডি হোস্টিং কেনার। কারণটা হচ্ছে এসএসডির যে সুবিধা সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা দ্রুত লোড হচ্ছে এবং ইউজাররা এখান থেকে খুব সহজে ডেটাগুলো পেতে পারছে। তো স্বাভাবিকভাবে এসএসডির প্রাইসটা একটু বেশি, যে আপনি যদি এসএসডি হোস্টিং যদি নেন বা এটা যদি আপনি নেন তাহলে এখানে প্রাইসটা একটু বেশি, আর এইচডিডিতে প্রাইসটা একটু কম। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তারা সাইডে ব্যাকআপ কেমন দিচ্ছে, বা তাদের সাইডে যে ব্যাকআপ, এই ব্যাকআপটা কেমন। কারণ অনেক সময় কি হয় যে আমরা কাজ করতে গিয়ে আমাদের সাইটটা লস্ট হয়ে যায়, বা দেখা যাচ্ছে আমাদের সাইটে অনেক প্রবলেম হয়। তো আমরা চাই যে আমরা প্রিভিয়াস ভার্সনে ফিরে যাবো, বা দেখা যাচ্ছে একটু 7 দিন আগে আমাদের সাইটটা যেরকম ছিল এরকম ব্যাকআপটা আমরা চাচ্ছি, ওইভাবে আমরা এখন আবার রিবিল্ড করতে যাচ্ছি। তো আপনি যদি এটা নতুন করে করতে চান খুবই সমস্যা। কিন্তু যারা হোস্টিং প্রোভাইডার আছে তারা আমাদেরকে এই ব্যাকআপটা প্রোভাইড করতে পারে, যে হ্যাঁ আপনি প্রতিদিন ব্যাকআপ পাবেন, বা দেখা যাচ্ছে আজকের দিনে যা কাজ করলেন এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে থাকবে। আপনি চাইলে গতকালকে গিয়ে এটা আগামীকাল গিয়ে এটা আবার ডিলিট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনি রাখতে পারেন। তো এই হোস্টিং প্রোভাইডাররা আমাদেরকে ব্যাকআপ প্রোভাইড করে,
তো আপনাকে দেখতে হবে যে এরা আসলে ব্যাকআপ প্রোভাইড করছে কত দিনের, বা দেখা যাচ্ছে অনেক সময় আছে যে ওরা হচ্ছে 2 দিন পর পর ব্যাকআপ করে বা 3 দিন পর পর ব্যাকআপ করে। তো আপনাকে দেখতে হবে যে আপনাকে ওরা যে এই ব্যাকআপের যে ফ্রিকোয়েন্সি এটা যত কম হবে, বা দেখা যাচ্ছে যে যত কম একদিন পর পর যদি ব্যাকআপ করে, তাহলে ওটার জন্য আপনার জন্য বেশি সুবিধা হবে। তো আপনাকে দেখতে হবে যে ওরা আসলে ব্যাকআপ প্রোভাইড করছে কিনা এবং ব্যাকআপটা কতদিন পর পর প্রোভাইড করছে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখি এখানে লেখা আছে কিনা। আচ্ছা, এদের হোস্টিং সার্ভিস সাথে লেখা নাই, তারপর বলা আছে যে স্টার্টার যে প্যাকেজটা এটা হচ্ছে মান্থলি $3। এখানে স্টোরেজ দিবে হচ্ছে আপনাকে 20 জিবি স্টোরেজ, একটা ওয়েবসাইট, একটা সি প্যানেল পাবেন যেটা আসলে কন্ট্রোল প্যানেল। আচ্ছা, ইজি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, আর এখানে একটা মেইল পাবেন, ঠিক আছে। তো একটা বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কি ধরনের ব্যান্ডউইথ দিব, এখানে আসলে এরা ব্যান্ডউইথটা বলে নাই, দেখি যে ব্যান্ডউইথটা কোথাও বলা আছে কিনা। আচ্ছা, ব্যান্ডউইথের কথা এখানে দেখছি না আপাতত, তো আমি বলি ব্যান্ডউইথটা খুবই ইম্পর্টেন্ট। একটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে আপনারা সারা বছর যখন ইউনিভার্সিটি বা দেখা যাচ্ছে সারা বছর যখন আমাদের যে এডুকেশন বোর্ড বা শিক্ষা বোর্ডের যদি ওয়েবসাইট আপনারা চেক করেন সারা বছর, দেখবেন যে অনায়াসে আপনারা ওখানে ব্রাউজ করতে পারছেন। কিন্তু যেদিন রেজাল্ট দিবে ওই দিন আপনারা যাবেন, দেখবেন যে ওখানে আপনি আর অ্যাক্সেস পাচ্ছেন না, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটে আপনি আর এন্টার করতে পারছেন না। এটার যে গুরুত্বপূর্ণ বা মূল যে কারণটা হচ্ছে যে ওয়েবসাইটগুলোর যে নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে ওইটা হচ্ছে কভার হয়ে যায়। অর্থাৎ যখন আপনি কোনো ওয়েবসাইট কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং দিবেন, তারা আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ব্যান্ডউইথ দিবে। তো এটাকে যদি সহজ ভাষায় বলি, যে তারা আপনাকে হচ্ছে লিমিট করে দিবে যে আপনার ওয়েবসাইটে প্রতি মাসে ম্যাক্সিমাম, বা আপনি যদি এই হোস্টিং প্যাকেজটা যদি দেন তাহলে আপনার এই ওয়েবসাইটে প্রতি মাসে 10,000 ভিজিটর আসতে পারবে ম্যাক্সিমাম। বা দেখা যাচ্ছে যে এটার ব্যান্ডউইথ হচ্ছে 10,000, প্রতি মাসে 10,000 জন ভিজিট করতে পারবে। এর বেশি যখন ভিজিট করতে যাবে তখন আপনার ব্যান্ডউইথের যে লিমিটটা আছে এটা শেষ হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে ব্যান্ডউইথ দিতে হবে। তো এটা হচ্ছে এইভাবে তারা লিমিট করে দেয়। তো যেটা যে ওয়েবসাইটের ব্যান্ডউইথ যত বেশি সেই ওয়েবসাইট তত ভালো, বা দেখা যাচ্ছে যে সেখানে যত ইচ্ছা ভিজিটর আসতে পারে। তো ব্যান্ডউইথের বিষয়টা একটু খেয়াল রাখার মতো। যদি দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটা অনেক পপুলার, বা দেখা যাচ্ছে আপনার একটা ব্র্যান্ডের একটা ওয়েবসাইট, ওইখানে দেখা যাচ্ছে যে মান্থলি 10,000 ভিজিটর আসার কোনো ব্যাপারই না। তো দেখা যাচ্ছে 10,000 ভিজিটর প্রথম 10 দিনে চলে আসছে, এখন আপনি আর ওই ব্যান্ডউইথ নিচ্ছেন না, এখন আপনার ওয়েবসাইটটা ওখানে ডাউন হয়ে পড়ে আছে, মাসে আর দেখা যাচ্ছে এই মাসের 20 দিন বাকি আছে, ওখানে কেউ ভিজিট করতে পারছে না। তো আবার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার ব্যান্ডউইথ অনেক বেশি কিন্তু ভিজিটর আসছে 2 জন 3 জন 5 জন 7 জন, এটা আসলে খুব একটা আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে না। তো খেয়াল রাখতে হবে যে ব্যান্ডউইথ এবং আমাদের যে এস্টিমেটেড যে টার্গেটেড অডিয়েন্স এটার যেন একটা ব্যালেন্স থাকে। আচ্ছা, এখানে আসলে ডোমেন নেমের যে কিছু টাইপ আমরা একটু আগে বললাম যে টপ লেভেল ডোমেন, এর মধ্যে ছিল হচ্ছে .com, .org, .gov, .edu, .net, .mil, এই ধরনের যে ওয়েবসাইটগুলোর কথা আমি যে বললাম, এগুলো আসলে কোনটা কি পারপাজে ইউজ হয় সেটা একটু দেখাই। যে .com যে ডোমেনটা আছে এটা সবাই জানে যে কমার্শিয়াল পারপাজে এটা ইউজ করা হয়, এটা হচ্ছে যে দ্য মোস্ট কমন টপ লেভেল ডোমেন। আচ্ছা, .org যেটা আছে এটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে হতে পারে টিপিক্যাল অথবা নন প্রফিট হতে পারে। অর্থাৎ অর্গানাইজেশন গুলো যেগুলো আমরা জানি যে অর্গানাইজেশন যারা আছে তারা আসলে নন প্রফিট কার্যক্রম পরিচালনা করে থাকে। তো যদি এই ধরনের কোনো অর্গানাইজেশন থাকে বা দেখা যাচ্ছে তাদের যদি ওয়েবসাইট প্রয়োজন হয়, তারা আসলে বা ডোমেন প্রয়োজন হয়, দেন তারা .org এটা ইউজ করে। নর্মালি .org যেটা এটা হচ্ছে অর্গানাইজেশনদেরকে মিট করে। .gov যেটা এটা হচ্ছে অবশ্যই গভর্নমেন্টের। .edu যেটা এটা এডুকেশনাল ইনস্টিটিউট। .net এটা হচ্ছে নেটওয়ার্ক অর্গানাইজেশনস, এবং .mil যেটা .mil মিলিটারি। এছাড়া এখন কিছুদিন হলে আসছে সেটা হচ্ছে .co, অর্থাৎ .company যেটা আর কি, বা ওরা মিট করছে .co, বা দেখা যাচ্ছে ডোমেন নেম .co, এই ধরনের যে ডোমেনগুলো আছে এটা মিট করতেছে কোম্পানিকে,
ডট বিজ আছে, ডট বিজ বলতে বোঝাচ্ছে হচ্ছে বিজনেস, এই ধরনের বিষয়। তো আপনারা আসলে কোনটা চুজ করবেন আপনাদের একটু খেয়াল রাখতে হবে এই বিষয়ে, যে আপনি যদি কমার্শিয়াল বা দেখা যাচ্ছে একদম সব কিছুর ক্ষেত্রেই বা একদম কমন একটা পারপাজে যদি আপনি ইউজ করতে চান, সবসময় যেটা বেস্ট প্রায়োরিটি পায় সেটা হচ্ছে ডট কম। আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে তাহলে অবশ্যই আপনাকে ডট অর্গ এই ধরনের ডোমেন আপনাকে নিতে হবে। যদি আপনার বিজনেস হয়, যেমন ধরেন যে ডট বিজ, তখন আপনি আপনি শুধু একটা বিজনেস ইউজ করতেছেন বা দেখা যাচ্ছে বিজনেসের জন্য আপনি এটা ইউজ করেন, তখন আপনি ডট বিজ ইউজ করতে পারেন। বা দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির জন্য আপনি একটা ডোমেন নিচ্ছেন, সেই ক্ষেত্রে ডট কো আপনি ইউজ করতে পারেন। তো এটা আসলে কখন ইউজ করব বা দেখা যাচ্ছে যে একদম অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে ডট কম যে ডোমেনটা এটা তো অনেক ভালো, তো আমরা এটাই ইউজ করব শুধুমাত্র, বাকিগুলো কেন ইউজ করব? তো এখানে আসলে র্যাঙ্কিং এর বা দেখা যাচ্ছে এসইওর ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে আপনাকে প্ল্যানিংটা করতে হয়। যে ডট কম যে ডোমেনটা এটা আসলে কম্পিটিশনটা অনেক হাই। এখন আপনি ভাবতেছেন যে আমারও তো একই ক্যাটাগরির ওয়েবসাইট বা দেখা যাচ্ছে একই ধরনের ওয়েবসাইট, আমিও ডট কম ইউজ করবো, দেখা যাচ্ছে অনেক বড় বড় ওয়েবসাইটের সাথে আমার কম্পিট করতে হচ্ছে। তো ডট কমটা কমার্শিয়াল ইউজ এবং ডট বিজ যেটা সেটা হচ্ছে বিজনেস ইউজ। এখন আপনি চিন্তা করলেন না আমার তো আসলে কমার্শিয়াল ইউজ বা দেখা যাচ্ছে আমার তো একটা বিজনেস, তো আমি ডট বিজ এই এক্সটেনশনটা আমি ইউজ করি। তো ডট বিআইজেড বা ডট বিজ যেটাই বলেন, এটা যদি আপনারা ইউজ করেন তাহলে কি হবে যে আপনার ক্যাটাগরিটাই ডিফারেন্ট হয়ে গেল, বা দেখা যাচ্ছে তখন আপনি কম্পিট করবেন অন্য একজনের মানে অন্যদের সাথে, কিন্তু আপনারটা কিন্তু আসলে বিজনেসকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই যে আসলে প্ল্যানিং, এই প্ল্যানিং গুলো আমাদেরকে করতে হয় ওয়েবসাইট কেনার বা দেখা যাচ্ছে ওয়েবসাইট বানানো বা ডোমেন কেনার অনেক আগে থেকেই, যে আসলে এখানে কম্পিটিটরটা কেমন বা এখানে কম্পিটিশন কেমন, কোন ওয়েতে আগালে একটু বেটার করা যাবে। তো আপনি যখন এই ডট কম ইউজ করতেছেন, এটা অবশ্যই টপ লেভেল ডোমেন, এটা গুগল আপনাকে প্রায়োরিটি দিবে। কেউ দেখা যাচ্ছে আপনি যদি আপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ আলাদা ডোমেন আপনি যদি ইউজ করেন, যেমন ধরেন বললাম ডট বিজ বিজনেসের ক্ষেত্রে, তখন আপনার ক্যাটাগরিটা একটু আলাদা হয়ে গেল। তো আমাদেরকে অবশ্যই এই ক্যাটাগরি ওয়াইজ বা দেখা যাচ্ছে যে কোনটা আমাদের কি ধরনের কার্যক্রম এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে এই ধরনের ডোমেনগুলো সিলেক্ট করতে হবে। হোস্টিং সাইজ নিয়ে একটু বলতে হবে, যে যখন আপনারা হোস্টিং নেবেন তখন আপনাদেরকে ওখানে বিভিন্ন হোস্টিং এর সাইজ আপনাদেরকে বলবে যে 1 GB হোস্টিং, 2 GB হোস্টিং। অলরেডি আপনারা এটা সম্পর্কে হয়তো শুনেও আসছেন যে 1 GB হোস্টিং নিচ্ছে 1 বছরের জন্য, বা 2 GB হোস্টিং 2 বছরের জন্য, এরকম তারা হয়তো অনেক সময় দেখায় বা অফার দেয়। তো হোস্টিং এর যে সাইজটা, এটা আপনারা চিন্তা করবেন যে প্রাথমিক অবস্থায় মিনিমাম নেওয়ার, কারণ আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট যখন লঞ্চ করবেন তখন খুব একটা বেশি কন্টেন্ট থাকে না, অর্থাৎ এই 1 GB হোস্টিং যদি আপনি নেন এটা আপনার জন্য এনাফ হয়ে যায়। তো পরবর্তী বছর গিয়ে আপনি আবার ওটাকে বাড়ায় নিতে পারেন, যে আপনি 2 GB হোস্টিং দিচ্ছেন, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হোস্টিং সাইজটা নির্ভর করবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপর, যে আপনি আসলে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করছেন, বা দেখা যাচ্ছে যে এখানে আসলে প্রত্যেকটা কন্টেন্টে কি পরিমাণ স্পেস তারা নিচ্ছে। যেমন ধরেন যে একটা কন্টেন্টে আপনি হয়তো 2000 ওয়ার্ড লিখলেন, বা দেখা যাচ্ছে ওইখানে হয়তো 4টা বা 5টা ইমেজ অ্যাড করলেন, ইমেজগুলোর কোয়ালিটি কেমন, সাইজ কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে একটা পুরো আর্টিকেল মিলে হলো আপনার 1 MB। তো ওর 1 মেগাবাইট যদি হয়, তো আপনি এখানে 1000টা বা 1024টার মতো পোস্ট করতে পারছেন, 1000টা বা দেখা যাচ্ছে 800-900টা পোস্ট আপনি করতে পারছেন। তো প্রাথমিক অবস্থায় যদি আপনি 2 GB 3 GB হোস্টিং দিয়ে বসে থাকেন, ওটা আপনার জন্য ওয়েস্ট হবে। তো 1 বছরে বা দেখা যাচ্ছে 1 বছর সময়ে আপনার এখান থেকে 900টা বা 1000টা পোস্ট করা খুব বেশি হয়ে যায় বা দেখা যাচ্ছে টাফ হয়ে যায়। তো প্রাথমিক অবস্থায় হোস্টিংটা কমই নেবেন, যদি পরবর্তীতে আপনার সাইটটা ভালোভাবে রান করে বা দেখা যাচ্ছে ভালো পজিশনে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি চাইলে হোস্টিং বাড়ায় নেবেন। এবং মেইন যে বিষয়টা যে ব্যান্ডউইথের দিকে একটু খেয়াল রাখতে হবে, যে আমাদের এখানে আসলে কি পরিমাণ ইউজার আসছে এবং আমার ব্যান্ডউইথটা কেমন আছে, এই বিষয়টা নিয়ে আপনাকে জানতে হবে। তো ডোমেন হোস্টিং সম্পর্কে হয়তো আপনাদের আগে থেকেই অনেক ধারণা আছে, বা যাদের নাই তাদের হয়তো বেসিকটা একটু ক্লিয়ার হয়ে গেল। এর বিষয়টা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় টেস্ট করার জন্য বা দেখা যাচ্ছে যে চেক করার জন্য আমরা আপাতত কোনো ডোমেন হোস্টিং ইনভেস্ট করে বা দেখা যাচ্ছে টাকা পয়সা খরচ করে কিনবো না। তো আমরা যে কাজটা করতে পারি যে বিভিন্ন ওয়েবসাইট আছে বা দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি আছে যারা ফ্রিতে সাব ডোমেন দেয়, এবং এই সাব ডোমেনগুলো নিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে প্র্যাকটিস করতে পারি।
বিভিন্ন ওয়েবসাইট আছে, এর মধ্যে বেশিরভাগ পপুলার হচ্ছে আপনার 000webhost.com, এরা হচ্ছে ফ্রিতে আপনাকে দেয়। আরো অনেকেই আছে, pantheon.io বা আরো অনেকেই আছে। তো দেখা যাচ্ছে এই ফ্রি হোস্টিং গুলোতে অনেক সময় হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বা ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন ইউজ করতে সমস্যা হয়। তো আমরা মেইনলি যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে যে ইউএসটি এসইও যে টুলটা আছে, সেই ইউএসটি এসইও টুলটা আমরা ইউজ করা দেখব। আর আমরা যদি pantheon.io থেকে যদি কোনো একটা সাবডোমেন নেই, সেখান থেকে সাবডোমেন নিয়ে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তাহলে আমরা হচ্ছে pantheon.io থেকে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা হচ্ছে ওই ইউএসটি এসইওটা প্র্যাকটিস করতে পারবো। তো নরমালি আগামীকাল আমরা হচ্ছে pantheon.io থেকে একটা সাবডোমেন নিব আমাদের নিজেদের মতো করে, দিয়ে সেটাতে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে ওয়ার্ডপ্রেস থিমটাকে কাস্টমাইজ করা যায় বা দেখা যাচ্ছে যে টুকিটাকে কিভাবে পোস্ট করা যায় এই বিষয়গুলো নিয়ে দেখব, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ইউএসটি এসইও নিয়ে বিস্তারিত আলোচনা করব।